গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের বইতে যে চতুর্থ অধ্যায় রয়েছে কি না বর্জ্য ব্যবস্থাপনা, সেই বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? আশা করি তোমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার ধারণা বা বিভিন্ন পদার্থ বা বিভিন্ন রকম যে বর্জ্য ব্যবস্থাপনার প্রকারভেদ সেগুলো সম্পর্কে মনে আছে। মনে আছে, ভেরি গুড। দেখো, আজকে কিন্তু আমরা এই বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে বর্জ্য পদার্থের যে উৎস, সেই উৎসগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জানব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন কি মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে বর্জ্য পদার্থটা কি? তোমরা গত ক্লাসে কি শিখেছো যে বর্জ্য পদার্থ কি? বলো। ভেরি গুড। যে আমাদের দৈনন্দিন জীবনের যে ব্যবহার্য জিনিসপত্র রয়েছে সেগুলির অংশ বা অবশিষ্টাংশ, সেগুলি কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে, যার খুব একটা অর্থমূল্য নেই, অথচ পরিবেশের কিন্তু দূষণ ঘটায়। তাকে আমরা এক কথায় কি বলবো? বর্জ্য পদার্থ, তাই তো? দেখো, এই বর্জ্য পদার্থ তরল, গ্যাসীয়, আবার কি না কঠিনও হতে পারে। কঠিনের ফলে মৃত্তিকা দূষণ যেমন হয়, তেমনি গ্যাসীয়র ফলে বায়ু দূষণ হয়, তাই না? দেখো তো, তাহলে তোমরা কিন্তু যে বর্জ্য পদার্থ কি সেটা সম্পর্কে জেনেছিলে। আর কি জেনেছিলে? যে বর্জ্য পদার্থের প্রকারভেদ সম্পর্কে, তাই না? তাহলে বলো তো, বর্জ্য পদার্থের প্রকারভেদকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়? পাঁচটি ভাগে ভাগ করা যায়। কি কি? কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত বর্জ্য পদার্থ, আর হচ্ছে কি বিষহীন বর্জ্য পদার্থ। এই মূলত প্রধান পাঁচটি ভাগে আমরা কিন্তু গত ক্লাসে এই বর্জ্য পদার্থের প্রকারভেদ করেছিলাম। এবারে কঠিন বর্জ্য পদার্থ, সেগুলো কি? বিভিন্ন রকম কিন্তু কঠিন বর্জ্য পদার্থ হতে পারে, যেমন গৃহস্থালী, তাই তো? আর তোমরা দুটি বলো আর কি হতে পারে। হ্যাঁ, কৃষিজ হতে পারে, শিল্পর যে বর্জ্য পদার্থ কঠিন অবস্থায়, সেগুলো কি বলতো? ভেরি গুড। বিভিন্ন যন্ত্রাংশ, অংশবিশেষ, লোহা, লক্কর, এগুলো কিন্তু শিল্পে ব্যবহৃত হয়। সেগুলোর অবশিষ্ট অংশ পরিবেশে যখন ফেলে দেওয়া হয় সেগুলো কিন্তু মূল্য থাকে না, কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। তাই কিন্তু এগুলোকে কি বলা হয় বলতো? শিল্পজাত বর্জ্য পদার্থ। আবার কৃষিজাত বর্জ্য পদার্থ কি? ফসল যখন তুললে, সেই তোলার পর যে আহ, অবশিষ্ট নোংরা বা জঞ্জালগুলো থেকে যাচ্ছে, সেগুলোকে কিন্তু বলা হয় কৃষিজ কঠিন বর্জ্য পদার্থ। গৃহস্থলীয় কঠিন কঠিন বর্জ্য পদার্থের মধ্যে তোমরা কি কি দেখতে পাও বলো তো? বলো। বাড়ির নোংরা, জঞ্জাল, প্লাস্টিকের বোতল, বিভিন্ন যন্ত্রাংশ, দ্রব্যাদি, এগুলো সবই কিন্তু কঠিন বর্জ্য পদার্থ। তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই কঠিন বর্জ্য পদার্থের জন্য ব্যাপক হারে কিন্তু মাটি দূষণ ঘটে, তাই তো? তাহলে কঠিন বর্জ্য পদার্থের জন্য কি দূষণ বেশি ঘটে? না মাটি দূষণ কিন্তু ব্যাপক হারে ঘটে। আচ্ছা, এরপরে আমরা কি পড়েছিলাম? যে তরল বর্জ্য পদার্থ। দেখো, তোমরা কিন্তু নামটা শুনেই বুঝতে পারছো যে তরল বর্জ্য পদার্থ জিনিসটা কি। যে বর্জ্য পদার্থগুলি তরল অবস্থায় থাকে, গৃহস্থলীয় যে বর্জ্য পদার্থ তরল অবস্থায় থাকে, সেগুলো কি বলতো? ভেরি গুড। এই যে বাথরুমের নোংরা জল, কলকারখানা, এছাড়া কলকারখানা থেকে যে নির্গত ডিজেল, গ্রিস ইত্যাদি কিন্তু পরিবেশে সরাসরি এসে কোনো নদী, খাল, বিলে কিন্তু মিশছে। ফলে সেখানকার জল কিন্তু দূষিত হচ্ছে। অর্থাৎ তরল যে বর্জ্য পদার্থ, সেটি কিন্তু কি দূষণ বেশি ঘটায়? তোমরা বলো। ভেরি গুড। তরল যে বর্জ্য পদার্থ, সেটি কিন্তু জলদূষণটা খুব মারাত্মক হারে ঘটায়, তাই তো? আচ্ছা, এরপরে আর কি ছিল? ৩ নম্বরটা গ্যাসীয় বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য পদার্থ অর্থাৎ গ্যাস। তোমরা নিশ্চয়ই কলকারখানা দেখেছো। দেখবে বড় বড় চিমনি করা থাকে এবং তার উপর থেকে দেখবে অনেক সময় ধোঁয়া বেরোয়, বেরোয় তো? এগুলো কিন্তু গ্যাসীয় বর্জ্য পদার্থ, তো গ্যাসগুলো কিন্তু
পরিবেশে চলে যাচ্ছে। দেখো, যানবাহন তোমরা দেখেছো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, তোমরা সকলেই জানো তো? তাহলে সেখান থেকে যে ধোঁয়া গ্যাসগুলো নির্গত হয়, সেগুলোও তো পরিবেশের ক্ষতি করে, মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করে, তাই না? তাহলে তোমরা কিন্তু মনে রাখবে, এই যে আহ, গ্যাসীয় বর্জ্য পদার্থ, এগুলো কিন্তু কাকে সব থেকে বেশি বিষাক্ত করে তোলে? না, বায়ুমণ্ডলকে কিন্তু দূষিত করে তোলে। তাহলে আমরা কি কি দেখলাম? তরল যে গ্যাসীয়, সেটি জলদূষণ ঘটায়, কঠিন যে বর্জ্য পদার্থ সেটি মাটি দূষণ ঘটায়, এবং গ্যাসীয় যে বর্জ্য পদার্থ সেটি কিন্তু কি দূষণ ঘটায় বলতো? বায়ুমণ্ডলে দূষণ ঘটায়। এরপরে আমরা কি পড়েছিলাম? যে বিষাক্ত বর্জ্য পদার্থ পড়েছিলাম তো। বলতো এই বিষাক্ত বর্জ্য পদার্থ কি? দেখো, এই বিষাক্ত যে বর্জ্য পদার্থ সেটি কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটা আকারেই থাকতে পারে কিন্তু, হ্যাঁ। সেগুলো কি হতে পারে? সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো কিন্তু সবই বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ। তাহলে তোমরা বলতে পারবে যে দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ কি হবে? আর্সেনিক, আর কি হবে? ক্যাডমিয়াম দূষণ, পারদ দূষণ, সীসা দূষণ, এগুলো সবই কিন্তু হলো বিষাক্ত। আরো একটি ছিল, যেটি ছিল বিষহীন বর্জ্য পদার্থ, তাই না? তাহলে এই যে বিষহীন বর্জ্য পদার্থ, সেটি আসলে কি বলো? দেখো, যে সমস্ত বর্জ্য পদার্থগুলি পরিবেশের অতটা সমস্যা সৃষ্টি করে না, যেমন কৃষি জমির বর্জ্য পদার্থ, খড়, কাঠ, পাতা, এগুলো কি হয়? কিছুদিন অন্তর কিন্তু দেখবে মাটির সাথে মিশে যায়, তাই না? এছাড়া গৃহস্থলীয় যে দৈনন্দিন বর্জ্য পদার্থ, কি কি? সবজির খোসা, ফলের অংশ বিশিষ্ট, এইগুলো কি? ফলের যে অবশিষ্টাংশগুলো, এগুলো আমরা তো ফেলে দিই, এবং এগুলো কিন্তু আহ, বিষহীন বর্জ্য পদার্থ, অর্থাৎ পরিবেশের কিন্তু তেমন কোনো ক্ষতি করে না। আর বিষাক্ত গ্যাস, বিষাক্ত যে খনিজ, বিষাক্ত যে বর্জ্য পদার্থ, সেটি সম্পর্কে তো তোমরা জেনেছো, সীসা, আর্সেনিক। উল্টো দিকে বিষহীন কোনগুলো তাহলে বললাম বলো? ভেরি গুড। চাষবাসের পরে যে অবশিষ্টাংশ, গৃহস্থলে দৈনন্দিন যে বর্জ্য পদার্থ, সেগুলো কিন্তু বিষহীন বর্জ্য পদার্থ। আচ্ছা স্টুডেন্ট, আমরা আরো দুটো নতুন জিনিস সম্পর্কে কিন্তু গত ক্লাসে জেনেছিলাম। কি বলতো? যে জৈব ভঙ্গুর বর্জ্য, আর একটা হলো জৈব অভঙ্গুর বর্জ্য। জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে বলতো? একদমই ঠিক বলেছে, যে যে সকল বর্জ্য জীবাণু ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি বা বাতাসে মিশে যেতে পারে, তাকে আমরা কি বলবো? না, জৈব ভঙ্গুর বর্জ্য। জৈব ভঙ্গুর বর্জ্য অর্থাৎ এগুলো কিন্তু বাতাস, মাটি, এগুলোর সাথে জলে কিছুদিন পর পর কিন্তু সম্পূর্ণভাবে মিশে যায়। কিভাবে? জীবাণু দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু মিশে যাচ্ছে। অপরদিকে জৈব অভঙ্গুর, অভঙ্গুর, ভঙ্গুর মানে কি? ভেঙে যাচ্ছে, মিশে যাচ্ছে। অভঙ্গুর মানে ভাঙছে না। তাহলে সেগুলো কিন্তু পরিবেশের সাথে, মাটি, বাতাস বা জলে কিন্তু সহজে মিশে যায় না। যদিও মেশে বহুদিন কিন্তু সময় লেগে যায়। ঠিক আছে? সেগুলোকে আমরা কি বলবো? না, যে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা এই অবধিই পড়েছিলাম। তোমাদের গত ক্লাসের পড়া আশা করি অনেকে বলতে পেরেছো। খুব ভালো। ধন্যবাদ সকলকে। এরপরে আজকের যে ক্লাসটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটি কিন্তু হলো বর্জ্য পদার্থের উৎস। দেখো, তোমরা কিন্তু বর্জ্য পদার্থ এখানে, যেখানে সেখানে বা রাস্তাঘাটেও দেখতে পাও। উৎস অর্থাৎ এই বর্জ্য পদার্থ আসছে কোথা থেকে। ঠিক আছে? উৎস কথার অর্থ হলো যে বর্জ্য পদার্থ কোথা থেকে সৃষ্টি হচ্ছে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে গৃহস্থালীয় বর্জ্য পদার্থ হয়, কৃষিক্ষেত্র থেকে হয়, এছাড়া তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হয়, তাই না? চিকিৎসা, স্বাস্থ্যকেন্দ্রের যে বর্জ্য পদার্থ, সেগুলোও বর্জ্য পদার্থ। এই যে ভাগগুলি রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে চলো। দেখো, প্রথমেই রয়েছে যে বর্জ্য পদার্থের উৎস কি। বর্জ্য পদার্থের উৎস, বর্জ্যের উৎপাদন ও ব্যবহার কেন্দ্রকে বর্জ্যের উৎস বলে। অর্থাৎ বর্জ্যের যে সৃষ্টি হচ্ছে এবং ব্যবহারকে কেন্দ্র করে বর্জ্য পদার্থের উৎস সৃষ্টি হয়। এগুলি নানান ধরনের হয়ে থাকে। কি কি ধরনের হয়ে থাকে? দেখো, তোমাদের বইতে ৬টি কিন্তু ভাগ দেওয়া রয়েছে। সেই ৬টি ভাগ কি কি বলতো? দেখো, ১ নম্বর রয়েছে গৃহস্থালীয় বর্জ্য। তাহলে কি? না, ১,
গৃহস্থালীয় বর্জ্য। সেটা তোমরা কি কি নিশ্চয়ই জানো। গৃহস্থালীয় বর্জ্য কি কি, কি কি বলো তো? ভেরি গুড। এই যে রান্নার সবজি, তারপরে ফলের অবশিষ্টাংশ, এগুলোর কিন্তু সব গৃহস্থালীয় বর্জ্য, তাই না? এরপরে দুই রয়েছে দেখো, শিল্প বর্জ্য। এটা গৃহস্থালীয় বর্জ্য। শিল্প বর্জ্য কি? যে শিল্প কারখানায় যে সমস্ত বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয়, এই যে ছবিটা দেখো, শিল্প বর্জ্য। ঠিক আছে? ৩ নম্বর কৃষিজ বর্জ্য। একটু আগেই তোমরা জানলে না যে কৃষিক্ষেত্রে যেসব বর্জ্য অর্থাৎ ফসল উৎপাদনের পরে যেসব বর্জ্যগুলো পড়ে থাকে, এইগুলো হলো কৃষিজ বর্জ্য। যেমন খড়, নাড়া, বিভিন্ন পাতা, এগুলো। পৌরসভার বর্জ্য। পৌরসভায় দেখবে, যারা শহর অঞ্চলে থাকো তোমরা, তারা দেখবে আহ, সকালবেলা করে পৌরসভার গাড়ি বা ময়লা ফেলা গাড়ি কিন্তু আসে। আসে না? গ্রামাঞ্চলে এটা এখনো শুরু হয়নি, বা গ্রাম অঞ্চলে এটা কিন্তু চলে না। শহর অঞ্চলে যেহেতু অসংখ্য মানুষ আহ, খুব কাছাকাছি ভাবে অবস্থান করে, ফলে সেখানে পৌরসভা থেকে কিন্তু ময়লা গাড়ি আসে, যেখানে আমরা সকালে কিন্তু রোজ কি করি না, ময়লাটা সারাদিনের যে রাতের সারাদিন সারা রাতের যে বর্জ্য সেটা কিন্তু সকালবেলা আমরা পৌরসভার গাড়িতে তুলে দিই, তাই না? সেটি হলো কিন্তু পৌরসভার বর্জ্য। আর কি? ৫ নম্বর, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। দেখো, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ইনজেকশন, রক্তমাখা তুলো, সিরিঞ্জ, এছাড়া আরো অনেক কিন্তু কাঁচের যে বোতল থাকে, অনেক কিছু রয়েছে জিনিস যেগুলো কিন্তু চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ রূপে পরিচিত। সেগুলো সম্পর্কেও আমরা জানবো। দেখো এই যে, আর কি রয়েছে? আর রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। অর্থাৎ আহ পারমাণবিক চুল্লি থেকে যে বর্জ্য পদার্থ বেরোচ্ছে, ইউরেনিয়াম খনি থেকে যেসব বর্জ্য পদার্থ বেরোচ্ছে, সেগুলোকে কিন্তু বলা হয় কি না, এই যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। স্টুডেন্ট, আমরা কিন্তু এই যে ৬টি ভাগ রয়েছে, সেই ৬টি ভাগ নিয়েই আজকে আমাদের আলোচনাটা করব। প্রথমে গৃহস্থালীয় বর্জ্য। এবারে প্রতিটা বিষয় থেকে আমরা দেখব যে গৃহস্থালীয় বর্জ্যের মধ্যে কি কি ভাগ আবার রয়েছে। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো গৃহস্থালীয় বর্জ্য ১ নম্বর। দেখো ১ নম্বর রয়েছে গৃহস্থালীয় বর্জ্য। বাড়িতে দৈনন্দিন ব্যবহৃত উপকরণ থেকে বর্জ্য সৃষ্টি হয়। আমরা বাড়িতে রোজ কিছু না কিছু ব্যবহার করি এবং তার অবশিষ্টাংশ ফেলে দিই। তাহলে সেই ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু হলো বর্জ্য পদার্থ। গৃহস্থলীয় বর্জ্যকে কয়েকটি ভাগে কিন্তু আবার ভাগ করা যায়। কি কি ভাগ? রান্না ঘরে দৈনন্দিন বর্জ্য, কাঁচজাত দ্রব্যাদি, কাঠের দ্রব্যাদি, তাই না? এছাড়া আরো দুটি ভাগ রয়েছে, তরল দ্রব্যাদি, যেমন তোমার বাথরুমের নোংরা জল, সেগুলো কি তরল দ্রব্যাদি তো? তাহলে প্রথমে দেখো রয়েছে রান্নাঘরে দৈনন্দিন বর্জ্য। তাহলে রান্নাঘরে দৈনন্দিন বর্জ্য কি হবে? সকলেই জেনে গেছে ইতিমধ্যেই। শাকসবজি, ফলের অবশিষ্টাংশ, রান্না করা খাবার, যেটা তুমি খাচ্ছ না, নষ্ট হচ্ছে, সেই অবশিষ্টাংশটাও কিন্তু জৈব বর্জ্য পদার্থের উদাহরণ। ঠিক আছে? তাহলে এগুলি হলো রান্নাঘরে দৈনন্দিন বর্জ্য পদার্থ। ২ নম্বর রয়েছে দেখো কাঁচজাত দ্রব্যাদি। ভাঙা ও পরিত্যক্ত কাঁচের শিশি বা খেলনা। আমাদের দেখবে অনেকের ঘরে কাঁচের গ্লাস বা কাপ বা অন্য কিছু হাত থেকে পড়ে গেল বা ভেঙে গেল, সেগুলো তো আর ব্যবহার করা যায় না। তাহলে সেইগুলো কি হবে? সেগুলো কিন্তু আমরা ফেলে দিই, তাই না? এই যে এগুলো ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু কি জানো? বর্জ্য পদার্থ। কাঁচজাত দ্রব্যাদি হচ্ছে গৃহস্থালীয় বর্জ্য। এছাড়া ৩ নম্বর হচ্ছে দেখো কাঠের দ্রব্যাদি। পরিত্যক্ত কার্ডবোর্ড, প্যাকিং বাক্স, বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন জিনিসপত্র যখন আমরা কিনি, বা কোনো জিনিসপত্র যখন আমরা কিনি, সেটা কিন্তু প্যাকিং ভাবে আমাদের ঘরে আসে। নতুন জিনিস কি প্যাকিং করে আসে না? তাহলে সেই প্যাকিং জাত যে দ্রব্য, প্যাকিংটা কিন্তু হলো গৃহস্থালীয় বর্জ্য পদার্থ। মনে থাকবে? তাহলে কি কি জানলে তোমরা? রান্নাঘরের কাঁচজাত দ্রব্যাদি ও কাঠের দ্রব্যাদি। আর কি কি আছে দেখো, এই যে তোমাদের রান্নাঘরের ছবিটা দেখছো, বিভিন্ন ফলের খোসা, শাকসবজি ইত্যাদি কিন্তু হলো গৃহস্থালীয় বা রান্নাঘরের দৈনন্দিন বর্জ্য পদার্থ। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে। রয়েছে আহ, আবর্জনা আর তরল বর্জ্য। এই দুটোও কিন্তু হলো তোমার গৃহস্থালীয় বর্জ্য। ঠিক আছে? আবর্জনা কি বলছে? কাগজ, কার্ডবোর্ড, প্লাস্টিক,
প্যাকেট, পুরনো লোহা লক্কর, অপ্রয়োজনীয় ধাতু ইত্যাদি সবার বাড়িতে কম বেশি থাকে। কি থাকে তো? তোমাদের বাড়িতে আছে তো এগুলো? তাহলে এগুলো যখন তোমরা ফেলে দাও, এগুলো কিন্তু সবই বর্জ্য পদার্থ। তবে সেটি জৈব বর্জ্য পদার্থ আবার অজৈব বর্জ্য পদার্থ দু রকম কিন্তু হতে পারে। ঠিক আছে? জৈব অজৈব কি? অর্থাৎ একটি কিন্তু পরিবেশের সাথে বাতাস, মাটি বা জল ইত্যাদির সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। আবার অজৈব মানে যেগুলো কিন্তু মেশে না। আমরা একটু আগে পড়ছিলাম যেটা যে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর এই দুটোই কিন্তু এখানে বলা হচ্ছে কি বলতো? জৈব ও অজৈব উভয় প্রকার বর্জ্য পদার্থ কিন্তু গৃহস্থালীয় বর্জ্য পদার্থ হতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো তরল বর্জ্য। রান্নাঘর ও বাথরুমের নোংরা জল, সাবান জল ইত্যাদি সবই কিন্তু হলো কি না তরল বর্জ্য পদার্থ, গৃহস্থালীয় তরল বর্জ্য পদার্থ। গ্রামে গৃহস্থালীয় এই সকল বর্জ্য দীর্ঘদিন এক জায়গায় জমিয়ে সার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। শহরে এই বর্জ্য বাড়ি থেকে সংগ্রহ করা হয়। অর্থাৎ বাড়ি থেকে কিন্তু পৌরসভা বা কোন বা নোংরা ফেলার গাড়ি এসে কিন্তু এই বর্জ্য পদার্থগুলিকে নিয়ে যায়। তাই তো? তাহলে আমরা কি কি জানলাম স্টুডেন্ট? গৃহস্থালীয় যে বর্জ্য পদার্থের মধ্যে তরল বর্জ্য, আবর্জনা, এছাড়া রান্নাঘরের কাঁচের বা কাঠের দ্রব্যাদি এগুলো সবই কিন্তু হলো কি না গৃহস্থালীয় বর্জ্য পদার্থ। দেখো স্টুডেন্ট, এরপরে ২ নম্বর যে রয়েছে পয়েন্টটা, ২ নম্বরটা কি যে শিল্প বর্জ্য পদার্থ। শিল্প বর্জ্য পদার্থের উৎস কি? এরও কিন্তু অনেকগুলি ভাগ রয়েছে। দেখো শিল্প কারখানা থেকে কঠিন, তরল, গ্যাসীয় আকারে কিন্তু বিষাক্ত আবার অবিষাক্ত জৈব ও অজৈব বর্জ্য পদার্থ কিন্তু পরিবেশে এসে মেশে। আমরা জানি দেখবে দেখো যে শিল্প কারখানাযুক্ত অঞ্চলগুলিতে বায়ু দূষণের প্রভাব কিন্তু সব থেকে বেশি। কেন? তার কারণ বিভিন্ন যে গ্যাসগুলো বেরোয় সেখান থেকে তার ফলে বায়ুমণ্ডল কিন্তু ব্যাপকভাবে দূষিত হয়। তাই দেখবে যেখানে জনসংখ্যা বেশি সেই অঞ্চলগুলোতে শিল্প কারখানা বর্তমানে করা হয় না। কোনো ফাঁকা স্থানে সেই সব অঞ্চলে কিন্তু শিল্প কারখানা গড়ে তোলা হয়। এখান থেকে কি কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত রকম কিন্তু বিষাক্ত আর অবিষাক্ত যে বর্জ্য পদার্থ সেটি পরিবেশের সাথে খুব সহজে মেশে। কি কি ধরো শিল্পায়িত বর্জ্য পদার্থের ভাগ? ১ নম্বর দেখা রয়েছে কৃষি ও বনজ ভিত্তিক শিল্প। বস্ত্র, পাট শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, মদ্য শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে জৈব ও রাসায়নিক বর্জ্য পদার্থ কিন্তু উৎপন্ন হয়। এবারে তোমাদের মনে হতেই পারে যে কিভাবে কাগজ শিল্প থেকে, কিভাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। দেখো এখানে ১ নম্বর কি রয়েছে বলতো? যে কাগজ শিল্প। কাগজ শিল্প থেকে নির্গত সেলুলোজ, কাগজের যে অবশিষ্টাংশ বা ব্লিচিং পাউডার এগুলি কিন্তু সবই হলো শিল্পজাত বর্জ্য পদার্থ। ২ নম্বর কি? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে নির্গত খাবারের অবশিষ্টাংশ। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি? বিভিন্ন খাদ্য প্যাকেটিং করা বা খাদ্য তৈরি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো কিন্তু কি না শিল্প বর্জ্য পদার্থ। বড় বড় কারখানায় কিন্তু দেখবে প্যাকেটিং করণ, খাবার তৈরি ইত্যাদি কিন্তু হয়ে থাকে। সেটাও কিন্তু এক প্রকার শিল্প বর্জ্য পদার্থ। এরপরে কি রয়েছে? ৩ নম্বর হচ্ছে দেখো শর্করা শিল্প। শর্করা শিল্প থেকে আখের ছিবড়া, মোলাসেস ইত্যাদিও কিন্তু হলো কিনা শিল্প বর্জ্য পদার্থ। বস্ত্র শিল্প থেকে কিভাবে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়? বস্ত্র শিল্পে যে রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু হলো সবই শিল্পে ব্যবহৃত, শিল্পের দ্বারা কিন্তু যে বর্জ্য পদার্থ সেগুলো। ঠিক আছে? আচ্ছা বি দেখো এবার ধাতব ও রাসায়নিক শিল্প। ধাতব ও রাসায়নিক শিল্প থেকে অজৈব বর্জ্য, বিষাক্ত রাসায়নিক তরল, বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য যেমন লৌহ ইস্পাত, তাপবিদ্যুৎ কেন্দ্র, রাসায়নিক শিল্প থেকে কিন্তু ব্যাপক ক্ষতিকারক যে পদার্থগুলো নির্গত হয় সেগুলো কিন্তু শিল্প বর্জ্য হিসেবে পরিচিত। এবারে লৌহ ইস্পাত শিল্পে যে ব্লাস্ট ফার্নেস থেকে নির্গত ছাই, গরম জল কিন্তু সরাসরি এসে কোনো নদী, খাল, বিল বা সেগুলোতে এসে কিন্তু পড়ছে। ফলে সেই সব অঞ্চলের জলও কিন্তু দূষিত হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কি তরল বর্জ্য পদার্থ লক্ষ্য করা যায় লৌহ ইস্পাত শিল্পে বেশি। এছাড়া ২ নম্বর কি?
যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ছাইকণা, গরম জল, সেগুলোও কিন্তু শিল্পে ব্যবহৃত বর্জ্য পদার্থের উদাহরণ। মনে থাকবে। ৩ নম্বর দেখো রয়েছে রাসায়নিক শিল্প। রাসায়নিক শিল্প থেকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ কিন্তু উৎপন্ন করা হয়। বিভিন্ন অ্যাসিড, রং, তেল ইত্যাদি কিন্তু উৎপন্ন করা হয় কি থেকে? না, রাসায়নিক শিল্প থেকে। অর্থাৎ এর যে অবশিষ্টাংশগুলি, সেগুলো কিন্তু পরিবেশে যদি মেশে, সেগুলো কিন্তু ব্যাপক পরিবেশের ক্ষতি করে থাকে। তাহলে আমরা কি কি জানলাম? যে লৌহ ইস্পাত, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রাসায়নিক শিল্প হলো কি ধাতব ও রাসায়নিক শিল্পের বর্জ্য পদার্থ। এছাড়া আরো কি আছে দেখি। সিমেন্ট শিল্প। সিমেন্ট শিল্প থেকে দূষিত ধূলিকণা ইত্যাদি। দেখো এই যে সিমেন্ট, এই সিমেন্ট থেকে যে ধূলিকণার সৃষ্টি হয়, সেই ধূলিকণাও কিন্তু বর্জ্য পদার্থ হিসেবে পরিচিত। সি, ইলেকট্রনিক্স বর্জ্য, ভেরি ইম্পর্টেন্ট। এই ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থগুলি কি কি বলতো আগে? গত ক্লাসেও তোমরা পড়েছিলে, বলো। ভেরি গুড। যে কম্পিউটার, ডিস্ক, সেলফোন, টিভি, এছাড়া এইগুলি থেকেও কিন্তু যে তামা, সীসা, অ্যালুমিনিয়াম যে বেরোয়, সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতিকারক বর্জ্য পদার্থ। ই বর্জ্য অর্থাৎ ইলেকট্রনিক্স বর্জ্যই হলো কিন্তু ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ। কম্পিউটার, ধরো টিভি, সেলফোন, এছাড়া যে ইলেকট্রনিক্স এর বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, ফ্রিজ থেকে শুরু করে, গিজার থেকে শুরু করে সমস্ত যে ইলেকট্রিকের জিনিসপত্রগুলি রয়েছে, সেগুলোকে কি বলা হয় বলতো? ই বর্জ্য পদার্থ। ঠিক আছে। ডি, খনিজ দ্রব্য আহরণ ও নিষ্কাশন। এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কঠিন বর্জ্য নির্গত হয়। দেখো বিভিন্ন খনি অঞ্চল রয়েছে যেগুলো কিন্তু খনন করা হয়, এবং সেখান থেকে কিন্তু কয়লা এছাড়া অন্যান্য জিনিসপত্র উত্তোলন করা হয়। এবং এই কয়লা থেকে যে খনি উত্তোলিত হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন রকম রাসায়নিক গ্যাস ট্যাসও কিন্তু ওই মাটির তলায় মজুদ থাকে। তো সেগুলি পরিবেশে আসলে কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি করে। তাহলে খনিজ দ্রব্য ও আহরণ ও নিষ্কাশন থেকেও কিন্তু কি হয়? না, বর্জ্য পদার্থ পরিবেশে মেশে। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ১ নম্বর কি পড়লাম? যে গৃহস্থালীয় বর্জ্য পদার্থ। ২ নম্বর কি পড়লাম? যে শিল্প বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি। এরপর দেখো ৩ নম্বর রয়েছে কৃষিজ বর্জ্য। কৃষিজ বর্জ্য কি? কৃষি ও ফসল তোলা বা সংগ্রহের পর অবশিষ্টাংশ। সেই অবশিষ্টাংশগুলি কি কি? খড়, কাঠ, মূল, পাতা, শস্যের খোসা ইত্যাদি। এগুলি কিন্তু বর্জ্য হিসেবে জমির ক্ষতি করে। এগুলি জমিতে দীর্ঘদিন জমিয়ে রাখলে জমির যেমন অপচয় হয়, তেমনি পচে গিয়ে সেগুলি জমির উর্বরতা কিন্তু কমিয়ে দেয়। কি কি পড়লাম তাহলে আমরা? কৃষিজ যে অবশিষ্টাংশ, যেমন খড়, কাঠ, মূল, পাতা, এগুলো বর্জ্য হিসেবে জমির ক্ষতি করে। এগুলি জমিতে দীর্ঘদিন জমিয়ে রাখলে কিন্তু অপচয় হয়, এবং জমির যে উর্বরতা, সেটি কিন্তু দিনের পর দিন কমে যায়। কৃষিতে ব্যবহার যে রাসায়নিক সার, কীটনাশক, এগুলো কিন্তু পরিবেশের ব্যাপকভাবে কিন্তু বায়ু দূষণ বা মৃত্তিকা দূষণ বা জল দূষণ, সব রকম দূষণ কিন্তু করে থাকে। তাই না? রাসায়নিক সার ব্যবহার করা হয়, কীটনাশক বা আগাছানাশক বা কীটনাশক ব্যবহার করা হয় পোকামাকড় মারার জন্য। এগুলো কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি করে। তাই এগুলোও কিন্তু সব কৃষিজ বর্জ্য পদার্থ রূপে পরিচিত। আচ্ছা, গৃহপালিত প্রাণীর মলমূত্র বর্জ্য হিসেবেও কিন্তু ক্ষতিকর। গরু, ছাগল, ভেড়া, এই যে গৃহপালিত পশুগুলো রয়েছে, সেগুলোর মলমূত্র যদি তুমি সচরাচর পরিষ্কার না করে রাখো, এক জায়গায় পড়েই থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু বর্জ্য পদার্থ সৃষ্টি হতে পারে। তাহলে কৃষিজ বর্জ্যের মধ্যে আমরা কি কি পড়লাম? যে খড়, কাঠ, মূল, পাতা ইত্যাদি জমিতে পড়ে থাকে। আর কি পড়ে থাকে? রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, আগাছানাশক প্রয়োগ, এগুলো কিন্তু কৃষিজ বর্জ্য হিসেবে পরিচিত। ৪ নম্বর দেখো কি রয়েছে। পৌরসভার বর্জ্য। পৌরসভার বর্জ্য বলতে গৃহস্থালীয় বর্জ্য। পৌরসভায় কি হয়? যে আমরা বাড়ি থেকেও তো ময়লা দিই। তাহলে পৌরসভার যে বর্জ্য, তার মধ্যে গৃহস্থালীয় বর্জ্য, বিভিন্ন রাসায়নিক কেন্দ্রের বর্জ্য, যেমন পৌরসভা অঞ্চলে দেখবে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, দোকান, বাজার কিন্তু থাকে, এবং অসংখ্য জনমানুষের সমাগম কিন্তু এই অঞ্চলগুলোতে হয়ে থাকে। ফলে এখানে কিন্তু অত্যাধিক আবর্জনা ও ময়লা
উৎপন্ন হয়। নর্মদা থেকে নর্দমার যে নোংরা জল, সেগুলোও কিন্তু দেখবে শহর অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়, তাই না? দেখো, প্রথমে রয়েছে 1 নম্বর গৃহস্থালীয় বর্জ্য। পৌরসভার বর্জ্যের মধ্যে প্রথমে আমরা কি পড়বো? যে গৃহস্থালীয় বর্জ্য পদার্থ। গ্রামের থেকে পৌরসভায় গৃহস্থালীয় বর্জ্যের পরিমাণ অনেক বেশি। তাহলে কি হলো? যে গ্রামের থেকে পৌরসভায় যে গৃহস্থালীয় বর্জ্য সেটা কিন্তু অনেক বেশি। ভারতে দেখা গেছে শহরে প্রতিদিন 500 গ্রাম পার জন এবং গ্রামে 300 গ্রাম পার জন বর্জ্য সৃষ্টি করে। এক প্রকার বর্জ্য জৈব ও অজৈব উভয় প্রকারই হয়। তাহলে এই যে শহরের মানুষ বা গ্রামের মানুষ যে বর্জ্য পদার্থ সৃষ্টি করছে, তার মধ্যে শহরের মানুষ বেশি করছে। আর এই যে গৃহস্থলে বর্জ্য তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু জৈব অজৈব দুই প্রকারে কিন্তু হয়ে থাকে। মোটামুটি দেখা গেছে একটি ডাস্টবিনে 23% শাকসবজির অংশ, 30% কাগজ, 9% বা 9% হচ্ছে ধাতু, 21% হচ্ছে ধুলো ময়লা নোংরা থাকে। দেখো, এই যে ডাস্টবিন, শহর অঞ্চলে কিন্তু এরকম ডাস্টবিন রাস্তাঘাটেও দেখা যায়, তাই না? তোমরা নিশ্চয়ই দেখেছো। সেখানে আমরা কি, যে আমাদের যে যতগুলো জিনিসগুলো লাগবে না, অবশিষ্টাংশ, সেগুলো আমরা ফেলে দিই, সেখানে সেখানে না ফেলে। সেইভাবে দেখা গেছে যে ডাস্টবিনে কিন্তু মানুষ 23% কি পড়ে না, শাকসবজির অংশ ফেলে, কাগজ 30% ফেলে, 9% ধাতু এবং 21% কিন্তু ধুলো ময়লা নোংরা, এগুলো কিন্তু সবই ফেলে। দেখো, এই যে উপরের ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে পৌরসভা অঞ্চলে কিন্তু এরকম গাড়ি আসে, তাই না? বা অনেকের দেখবে উম ভ্যান গাড়িও আসে, বড় বড় ড্রাম নিয়ে। সেই ড্রামে আমরা ময়লা ফেলি, ফেলি তো। সেগুলো কিন্তু ওই গাড়িগুলো নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সেগুলো ফেলা হয়। শহর থেকে কিছুটা দূরে, যেখানে জনমানবের কোনো চিহ্ন নেই, মানুষ থাকে না, সেই সব অঞ্চলে কিন্তু এগুলো ফেলা হয় এবং কিছুদিন অন্তর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? বা মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানলাম? যে পৌরসভার বর্জ্যের মধ্যে গৃহস্থালীয় বর্জ্য। এরপরে দেখো রয়েছে বাণিজ্যিক কেন্দ্রের বর্জ্য। হোটেল, রেস্টুরেন্ট, দোকান, বাজারের বর্জ্য থাকে শাকসবজি ও ফলের অবশিষ্টাংশ, পলিথিন, প্লাস্টিক, ধাতব ফ্যান ইত্যাদি দ্রব্য। তাহলে শহর অঞ্চলে প্রচুর বাজার দেখবে বসে সকালবেলা। তো সেই বাজারে যে ব্যবসা বাণিজ্য হয়, তারপরে প্রচুর অবশিষ্টাংশ কিন্তু পড়ে থাকে। সেটা শাকসবজি হোক বা অন্য কিছু হোক, রেস্টুরেন্ট দোকান বা যাই হোক না কেন, প্লাস্টিক পলিথিন কিন্তু ব্যাপকভাবে পড়ে থাকে। এইগুলোকেই কিন্তু বলা হচ্ছে কি বলতো, যে বাণিজ্যিক কেন্দ্রের বর্জ্য। ঠিক আছে? আচ্ছা, সি, নর্দমার আবর্জনা। এতে সব রকম বর্জ্য দ্রব্যই কিন্তু থাকে। তাহলে নর্দমায় দেখবে সব রকম জিনিস কিন্তু থাকে। দেখবে নর্দমায় প্লাস্টিক, পলিথিন, শাকসবজির খোসা, ফলের খোসা থেকে সমস্ত জিনিস কিন্তু এই নল বা এই নর্দমাগুলোতে আবর্জনা হিসেবে পড়ে থাকে, তাই তো? আচ্ছা, নর্দমা। ডি, নোংরা জলসহ সমস্ত জৈব ও অজৈব বর্জ্য কিন্তু এই নর্দমায় পড়ে থাকে। আচ্ছা, ই, স্বাস্থ্যকেন্দ্র। দেখবে শহর অঞ্চলে অনেক বড় বড় স্বাস্থ্যকেন্দ্র থাকে, তাই না? সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক। হাসপাতাল, নার্সিংহোম, চিকিৎসা সংক্রান্ত সব আহ, অসংক্রামক বর্জ্য কিন্তু যেখানে সেখানে ফেলা হয়। যেগুলো সংক্রামক সেগুলো কিন্তু যেখানে সেখানে ফেলানো হয় না। সংক্রামক কোনগুলি? যেগুলো ধরো কারোর অপারেশন করা হয়েছে, তুলোতে রক্ত লেগে আছে, সেগুলো কিন্তু সংক্রামক। হুম। কিন্তু যেগুলো অসংক্রামক, সেগুলো কিন্তু ধরো কোনো ওষুধের প্যাকেটের খোসা বা কভার, এগুলো কিন্তু যেখানে সেখানে ফেলে রাখা হয়। তাই স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতাল, নার্সিংহোমে কিন্তু কাছাকাছি অঞ্চলে প্রচুর কি হয় না, বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো। আচ্ছা, 5 নম্বর যে ভাগটা রয়েছে দেখো স্টুডেন্ট, রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ। একটু আগে কিন্তু আমরা দেখলাম যে স্বাস্থ্যকেন্দ্র, নার্সিংহোম, এগুলো কিন্তু এই হাসপাতাল, নার্সিংহোম, তারপরে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি প্রভৃতি থেকে কিন্তু নির্গত যে বর্জ্য পদার্থ হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থের কি না উদাহরণ। এগুলি সংক্রামক এবং অসংক্রামক উভয় প্রকার হয়। সংক্রামক মানে কি? অর্থাৎ এগুলো থেকে কিন্তু যদি অন্য কোনো মানুষের সংস্পর্শে আসে, সেখান থেকে কিন্তু এগুলো কোনো রোগ বিরোগের সৃষ্টি হতে পারে। অসংক্রামক মানে এগুলো কোনো
আহ, রোগ বিরোগের সৃষ্টি হয় না। উভয় প্রকারই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? কি কি? 1 নম্বর রয়েছে দেখো, অপারেশন থিয়েটারের অবশিষ্টাংশ। 2, ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ, স্যালাইন বোতল বা ছুঁচ, নোংরা ব্যান্ডেজ, তুলো, ওষুধের প্যাকেট, প্যাথোলজির রক্ত, মল, মূত্র ইত্যাদি হলো চিকিৎসাজাত বর্জ্য পদার্থ। আশা করি তোমরা বলতে পারবে যে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থের উদাহরণ কি কি, তাই তো? আচ্ছা, দেখো এই যে ডান দিকে ছবি রয়েছে, বিভিন্ন ওষুধের বাক্স, মোড়ক থেকে শুরু করে তুলো, হ্যাঁ, এপারে যে এগুলো কিন্তু সংক্রমক। নোংরা ব্যান্ডেজ, তুলো, ছুঁচ, প্যাথোলজির রক্ত, মল মূত্র, এগুলো কিন্তু সবই কি না সংক্রমক। ঠিক আছে? এরপরে লাস্ট যে তোমাদের বইতে ছিল যে বর্জ্য পদার্থের উৎসের মধ্যে কি না তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এই তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কি? যে সকল বর্জ্য থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় সেগুলি কিন্তু হলো তেজস্ক্রিয় বর্জ্য। তাহলে কি কি থেকে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ নির্গত হয় সেগুলো তো আমাদের জানতে হবে। দেখো, এগুলি পরিবেশের সঙ্গে সঙ্গে মানব শরীর, অন্যান্য প্রাণী, কৃষিকাজ এবং জলবায়ুর উপরে কিন্তু মারাত্মক প্রভাব ফেলে। মানুষের শরীরে অত্যন্ত ক্ষতিকারক যে শারীরিক সমস্যা, এই থেকেই কিন্তু সৃষ্টি হয় না তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের মাধ্যমে। সেই তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলি কি কি? ইউরেনিয়ামের খনি, সেখান থেকে যে তেজস্ক্রিয় পদার্থ বের হয় সেটা মানুষের ক্ষতি করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো রকম ভাবে বিস্ফোরণ হয় বা তেজস্ক্রিয় হয়, সেখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু প্রাণ হারাতে পারে। তোমরা নিশ্চয়ই জাপানের ফুকুশিমায় যে বিস্ফোরণ হয়েছিল পারমাণবিক, সেটা সম্পর্কে জেনেছিলে বা আগে ক্লাস 9-এ বা 8-এ পড়েছিলে। সেখানেও কিন্তু এরকম তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের দ্বারা কিন্তু অসংখ্য মানুষ কিন্তু মারা গেছিল। এছাড়া নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কিন্তু নির্গত হয়, যা কি যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের কিন্তু উৎস। তাহলে স্টুডেন্ট এই দেখো ডান দিকে ছবিটা, এই যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলি, হুম, এটা যেমন রয়েছে ইউরেনিয়ামের খনি, সেখান থেকে যে গ্যাস বা দূষণটা ছড়ায়, তার ফলে কিন্তু মানুষের নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি হয় এবং এর ফলেও কিন্তু মানুষ মারাও যেতে পারে। ঠিক আছে? কার কার উপর প্রভাব পড়ে বলতো? মানুষের উপরে, প্রাণীর উপরে, জলবায়ুর উপরে, এমনকি আহ, উদ্ভিদের উপরেও কিন্তু এর ব্যাপক ক্ষতিকর প্রভাব কিন্তু পড়ে। মনে থাকবে তাহলে? আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। এবার আমরা যেটুকু আজকে পড়লাম, অর্থাৎ বর্জ্য পদার্থের যে আহ, উৎস, সেখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা একটু চটজলদি দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, দেখো, 1 নম্বর, গৃহস্থালীয় বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি? বলো, খুব সহজ, শুধু পয়েন্টগুলো বললেই হবে। ভেরি গুড, যে বললে প্রথমে রান্নাঘরের বর্জ্য পদার্থ, আবর্জনা, তরল বর্জ্যের মধ্যে যেমন বাথরুমের নোংরা জল, রান্নাঘরের নোংরা জল, এগুলো সবই হলো কিন্তু গৃহস্থালীয় বর্জ্য পদার্থের উৎস, তাই তো? আচ্ছা, 2 নম্বর কি রয়েছে দেখো, 2 নম্বর রয়েছে কৃষিজ বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি? কৃষিজ বর্জ্য পদার্থ, বলো। ফসল কেটে নেওয়ার পর যে অবশিষ্টাংশ থাকে, অর্থাৎ যেমন খড়, কাঠ, মূল, পাতা, শস্যের খোসা, এগুলি কিন্তু হলো কৃষিজ বর্জ্য পদার্থ। আর কি হতে পারে বলো তো? মনে আছে? বলো, আমি বলেছিলাম কিন্তু। ভেরি গুড, কীটনাশক, রাসায়নিক সার, এগুলো কিন্তু সবই হলো কৃষিজ বর্জ্য পদার্থের উৎস। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি? বলো। ভেরি গুড, ইউরেনিয়ামের খনি। আর আর কি হবে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার যে অংশ সেটার থেকে, পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকে কিন্তু
তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উৎপত্তি হয়ে থাকে। 4 নম্বর, 4 নম্বর রয়েছে যে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি? চিকিৎসা ক্ষেত্রে বলো, চিকিৎসা ক্ষেত্রে কি কি বর্জ্য পদার্থ আহ, হয়? অনেক রকমই কিন্তু হয়ে থাকে, তাই না? যেটা সংক্রামক একরকম হতে পারে, আবার অসংক্রামক অর্থাৎ সংক্রমণ করে না সেরকম হতে পারে। কি কি হয় এই চিকিৎসাজাত বর্জ্য পদার্থের উৎস? সিরিঞ্জ, ছুঁচ, রক্তমাখা তুলো, এছাড়া ল্যাবরেটরির যে রক্ত, এছাড়া আর কি থাকে, অপারেশনের যে বিভিন্ন সরঞ্জাম, ওষুধের প্যাকেট, ব্যান্ডেজ, তুলো সবই কিন্তু হলো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থের উৎস। মনে থাকবে তোমাদের? আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখো 5 নম্বর রয়েছে ইউরেনিয়াম খনি কি ধরনের বর্জ্য পদার্থ? বলো, খুব সহজ প্রশ্ন। ইউরেনিয়ামের খনি কি ধরনের বর্জ্য পদার্থের আহ, হয়, অর্থাৎ আমরা যে ভাগগুলো পড়লাম উৎস, তার মধ্যে কোনটি হবে? ভেরি গুড। তাহলে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উৎস কিন্তু হলো এই ইউরেনিয়ামের খনি, তাই তো? আচ্ছা, 6 দাগ, প্যাথোলজির রক্ত, মল, মূত্র ইত্যাদি কি ধরনের বর্জ্য পদার্থ? ভেরি গুড। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ কিন্তু হলো এই প্যাথোলজির রক্ত, মল, মূত্র ইত্যাদি, তাই তো? আচ্ছা, রাসায়নিক সার কি ধরনের বর্জ্য পদার্থ? বলো। কৃষিক্ষেত্রের যে বর্জ্য পদার্থগুলি রয়েছে তার উৎস হলো রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, এছাড়া ফসল তুলে নেওয়ার পর ফসলের খোসা বা খড়, কাঠ ইত্যাদি কিন্তু সবই হলো যে রাসায়নিক সার, ইত্যাদি হলো কিন্তু কৃষিজ বর্জ্য পদার্থের উৎসসমূহ। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আজকের এই পর্যন্তই ক্লাস আমার। আশা করি তোমরা সকলে বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছো। কি বিষয় ছিল আজকে বলো তো? ভেরি গুড, বর্জ্য পদার্থের উৎস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ক্লাসে স্টুডেন্ট আমরা এই যে বর্জ্য পদার্থের উৎস তো জানলাম কি কি, এবং কি কি যে বর্জ্য পদার্থ সেগুলো তো জানলাম, পরিবেশের উপর এর কি প্রভাব পড়ে, ঠিক আছে, তার সম্পর্কে কিন্তু আমরা জানবো পরবর্তী ক্লাসে। ঠিক আছে? সকলে খুব ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।